গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বাজে এখন ঘড়িতে 10টা 10 মতন, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো গতকাল তো রাত্রেবেলা শুতে শুতে প্রায় 2টো বেজে গেছিলো। তারপর সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে নিয়ে মিস্টার চক্রবর্তীর জন্য আগে রান্নাটা করে নিলাম, কারণ দুপুরবেলা ওর খাবারটা 12টার মধ্যে নিতে আসে। এই ভোগের দিকে ঢুকলে না রান্নাটা আর করা হতো না, তো সেই কারণের জন্য আগে সকাল সকাল ওর জন্য রান্নাটা করে নিলাম। বেশি কিছু করিনি আজকে, ভাত করেছি, উচ্ছে আলু সিদ্ধ করেছি, ভেন্ডি চচ্চড়ি, ডাল আর বেগুন ভাজা করে ওর খাবারটা একদম গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি ঠাকুরের দিকটায়, মানে ভোগের রান্না শুরু করব। তার আগে গোপালকে তুলে মানে স্নান করে, আমার স্নান টান সবই হয়ে গেছে, তো স্নান টান করে এসে সবার প্রথমে গোপালকে তুলে আগে সকালের সেবাটা দিয়ে নিলাম। এইবার আস্তে ধীরে আর কি ভোগের রান্না শুরু করব। তো আমার যেহেতু বাসনপত্র কম, কালকেই বলছিলাম বাসনপত্র কম, তো ধীরে সুস্থে আর কি গুছিয়ে আমাকে করতে হবে। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। ভোগের রান্নার জন্য যা যা লাগবে সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আর সবজিগুলো ভালো করে আরও একবার ধুয়ে নিলাম, কারণ গতকালকে পুরোটাই আলগা ছিল, তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, বললামই তোমাদেরকে যে সকালবেলা গোপুসোনার সেবাটাও দিয়ে দিয়েছি। আর রান্না বান্নার পর ভালো করে ইন্ডাকশানটা কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ইন্ডাকশানটা ঘরে নিয়ে চলে আসলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্নাটা করতে হবে না। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হলে কি বলতো, ঘাড়টা তো অনেকক্ষণ নিচু করে রাখতে হয়, আর যাদের স্পন্ডালাইসিস থাকে না ঘাড়ে, খুব সমস্যা হয়। আমার তো খুবই সমস্যা হয়, ঘাড়টা ফুলে যায়, খুব অসুবিধা হয়। তো সেই কারণের জন্য ঘরে নিয়ে চলে এসেছি, বসে বসেই করে ফেলবো রান্নাটা, কোনো অসুবিধাই হবে না। কারণ আগের বার ব্যথায় যা কষ্ট পেয়েছি সেটা শুধু আমিই জানি। এখানে জানো তো ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার প্রথমটা এখানে কিছু বলতে পারিনি, তারপর কলকাতায় এইবার গিয়ে ভালো ডাক্তার দেখানোর পর জানতে পারলাম যে স্পন্ডালাইসিস ধরা পড়েছে। তো ওষুধপত্র তো চলছে, আর তার সাথে সাথে কিন্তু এক্সারসাইজও করতে হয় আমাকে। তো দেখো, এখানে সবার প্রথমে ইন্ডাকশানে বসিয়ে দিলাম পায়েসটা হয়ে গেলে একে একে ভোগের জন্য যা যা লাগবে, পোলাও, ভাত, 5 রকমের ভাজা সমস্তটাই করে ফেলবো। তবে পায়েস হতে হতে ঠিক করলাম সবজিগুলো আগে কেটে নিই, তাহলে তাড়াহুড়োটা লাগবে না, আস্তে ধীরে করতে পারবো। কারণ পায়েসটা হতেও তো সময় লাগবে, আর ইন্ডাকশানে এই স্টিলের কড়াইতে না একটু বাড়িয়ে দিলে নিচটাই লেগে যায়। তাই একদম ইন্ডাকশানটা কমিয়ে এই পায়েসটা কিন্তু আমাকে আজকে রান্না করতে হবে। এই যে পায়েসের চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম ঘি মাখিয়ে, দিয়ে দিলাম দুধটা ফুটলেই। এইবার আস্তে ধীরে হতে থাকুক পায়েসটা, আর আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিই। 5 রকমের ভাজার জন্য যা যা সবজি লাগবে এই দেখো এখন কাটতে শুরু করে দিয়েছি। আর 5 রকমের সবজি মানে ভাজার মধ্যে থাকছে কুমড়ো ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আর থাকছে ফুলকপি ভাজা। আর আমার হাতের এই নতুন ছুরিটার এত সুন্দর ধার, সবজিগুলো কাটতে জানো তো একটু অসুবিধা হচ্ছে না। কুমড়ো কাটতে একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু এই ছুরি দিয়ে না একদম পাতলা পাতলা করে কুমড়োগুলো কেটে নিয়েছি। আর এরপর নিয়ে নিলাম বেগুন ভাজার জন্য। বেগুনটা কেটে একেবারে নুন হলুদটা মাখিয়ে রেখে দেব। বেগুন একটু নুন হলুদ মাখিয়ে রাখতে হয়, তো সেই কারণের জন্য আগে থেকেই নুন হলুদটা মাখিয়ে রেখে দেব। আর এদিকে কিন্তু পায়েসটা আমার অনেকটাই হয়ে এসছে, আর একটু ঘন হবে, আর একটু চালটা সিদ্ধ হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে আমার পায়েস। আর এই স্টিলের কড়াইতে করতে জানো তো আমার ভীষণ ভয় লাগে, বারে বারে দেখতেই পাচ্ছ খালি নাড়া দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এই স্টিলের কড়াইতে একটাই সমস্যা, একটুখানি আঁচ বাড়ালেই নিচে কিন্তু ধরে যায়। এই আগের বারও তাই হয়েছিল, এখনো পর্যন্ত এইবারে কিন্তু কিছু হয়নি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু 5 রকমের ভাজা কাটা হয়ে গেছে কমপ্লিট। সমস্ত ভাজা সবজি কাটা হয়ে গেছে, আরও একবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এবার নুন আর হলুদ সমস্ত ভাজার সবজিগুলোতে মেখে রেখে দেব, তাতে সুবিধা হবে। একটা একটা করে ভাজা করব আর তখন নুন হলুদ দেব, অসুবিধা হয়ে যাবে। তাই একেবারে নুন হলুদটা মেখে রেখে দিলাম। এবার একটা একটা করে সমস্ত সবজিগুলো ভাজা করে নেব।
কড়াইয়ের তেল ভালো হয়ে গরম হয়ে গেছে, আর এখন সবার প্রথমে কুমড়ো ভাজাগুলো ভেজে নেব। কুমড়োগুলো এত সুন্দর কাটা হয়েছে না, দেখে কিন্তু ভারী ভালো লাগছে। তো এই দেখো কুমড়ো ভাজাগুলো বসিয়ে দিয়েছি, আর ইন্ডাকশান কিন্তু মোটে 300-তে দেওয়া। এদিকে তেল টকবক করে ফুটছে। তো ওদিকে আমার কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এখন বসিয়ে দিচ্ছি আলু ভাজা। ইন্ডাকশানে জানো তো খুব বেশি সময় কিন্তু লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না হয়ে যায়। আগের বার তো গ্যাসে করেছিলাম, ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো তখন। তো এই যে আলু ভাজা বসিয়ে দিলাম। ওদিকে আমার 5 রকমের ভাজা হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে দেখো ফুলকপি আর আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। এদিকে তরকারিটা হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাজে এখন 4টে, আমার সমস্ত কিছু জোগাড় যন্ত্র করা কিন্তু হয়ে গেছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, তার কারণ মাঝখানে বেশ কিছুক্ষণ কারেন্ট ছিল না, প্রায় 1 ঘন্টার উপরে কারেন্ট ছিল না। তো যেহেতু ইন্ডাকশনে করছিলাম তো কারেন্টের অপেক্ষা করতে হচ্ছিল, তো সেই কারণের জন্য দেরি হয়ে গেল, নয়তো আরও কিছুটা আগে হয়ে যেত। আর তারপরে একার উপরে সমস্ত কিছু গুছিয়ে গেছি, করতেও তো সময় লাগে না। তো ফাইনালি রেডি হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর গোপালের সেবাটা দিয়েই দিই। এই দেখো নিজের হাতে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে কিন্তু রেডি করে নিয়েছি, একেবারে নিজের হাতে। কাল রাতে বেলুনগুলো টানানো হয়নি, বেলুনগুলো টানিয়ে দিয়েছি। তারপর গোপুর স্নানের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখানে বসে পড়েছি ওকে আরও একবার স্নান করানোর জন্য। মাঝখানে জানো তো প্রায় 1.5 ঘন্টা মতন কারেন্ট ছিল না, নয়তো আমার 3:30-টের মধ্যেই সমস্ত কিছু পুজো হয়ে যেত। কারেন্ট আসলো, তারপর বাকি ছিল হচ্ছে ভাতটা আর লুচিটা, সেটা করলাম। তারপরে এখন সমস্ত কিছু রেডি করে গোপুসোনাকে সেবা দিতে বসে পড়েছি। আর এই জামাটা আমি কিন্তু অনলাইন থেকে কিনেছি, আর এই যে গলার মালাটা পরালাম এইটা এখান থেকে কিনেছি। ভারী মিষ্টি লাগছে জানো তো, যত বাড়ি ওর দিকে তাকাচ্ছি চোখটা না আমার সরাতেই পাচ্ছি না। কিরকম লাগছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। তার মাঝখানে মাকে ফোন করলাম, মাকে ফোন করে একটুখানি দেখিয়ে নিলাম সমস্ত রান্না বান্নাগুলো ঠিকঠাক আছে কিনা। ওদিকে আমার মাও এইবারের জন্মাষ্টমীটা সেরকমভাবে দিতে পারেনি। আমার বড় মাসির ভীষণ শরীর খারাপ, যখন তখন খবর আসতে পারে, তো সেই কারণের জন্য নমভাবে আর কি গোপালের পুজোটা দিয়ে দিয়েছে। বাড়িতে গোপাল আছে, না দিলেও খারাপ লাগে, তো সেই কারণের জন্য নম করে কিন্তু এইবারের পুজোটা সারা হয়েছে। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ছড়ানো ছিটানো রয়েছে। আর ওই দেখো সেলফে কিন্তু শিব ঠাকুরকে আর মা লক্ষ্মীকেও ভোগ দিয়ে দিয়েছি, মানে ঘরের পুজোটা আমার দেওয়া হয়ে গেছে। সত্যি কথা, আমি জানো তো ভাবতেই পারিনি এত অল্প বাসনের মধ্যে সমস্ত কিছু যে গুছিয়ে গেছি আমি সুন্দর করে সাজাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। হ্যাঁ, একটু সময় হয়তো বেশি লেগেছে, তবে তারপরেও সুন্দর করে সবটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমাদের কীরকম লেগেছে ভিডিওটার শেষে কিন্তু কমেন্ট করে জানিও। আজকে মিস্টার চক্রবর্তীর ভীষণ ইচ্ছে ছিল এই গোপালের সেবার সময় ও থাকবে। ও ভেবেছিল যে আমি হয়তো সন্ধেবেলায় গোপালের ভোগ দেব, তো আমাকে বলেও গেছিল যে আমি সন্ধেবেলা তাড়াতাড়ি চলে আসব। তারপর জানতে পারলাম যে জন্মাষ্টমীর সময় শেষ হয়ে যাচ্ছে বিকেলবেলা 5টার মধ্যে। তারপর ওকে ফোন করে বলাতে বলল থাক তুমি দিয়ে দাও, আমাকে একটুখানি ফটো আর ভিডিও করে পাঠিও, তাহলেই হবে। আজকে এই মানুষটাকে দেখে না বড়ই অবাক লাগে, যার কিনা ঠাকুরের ওপর একদিন কোনো ভক্তিই ছিল না, কিন্তু যেই দিন আমাদের ঘরে গোপাল আসলো তারপর আস্তে আস্তে কিন্তু মানুষটার পরিবর্তনও চোখে পড়ল। এই যে আজকে জন্মাষ্টমীর যা যা জিনিসপত্র দেখছো, সে কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে পছন্দ করে গোপালের জন্য সমস্ত জিনিস কিনেছে। কোনটা ভালো লাগবে, কোনটায় খারাপ হবে, সমস্তটাই নিজের হাতে। আরও চেয়েছিল যে বিয়ের পর আমাদের ঘরে একটা গোপাল আসুক। যেদিনকে বিয়ে করে ওদের বাড়িতে ঢুকলাম, আশীর্বাদেই আমার এই ছোট্ট গোপালকে আমি পেয়ে গেলাম। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে কমপ্লিট। চলো কাছ থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমার গোপুসোনাকে কিরকম লাগছে।
পুজোটা হয়ে যাওয়ার পর বাড়ির সবাইকে একবার করে ভিডিও কল করে দেখিয়েছি। বাড়ির সবাই জানো তো ভীষণ খুশি হয়েছে। নিজের হাতে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। তারপর সমস্ত কিছু পরিষ্কার করে পেছনে দেখতেই পাচ্ছ এখন সবটা পরিষ্কার হয়ে গেছে। সব মশলাপাতি আমি গুছিয়ে রেখে তারপর ঠাকুরের বাটা নামিয়ে একটা সাইড করে পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে বিকেলবেলা মিস্টার চক্রবর্তী চলে এসছে। এখন বাড়িতে যাদের প্রসাদ দেব সেই প্রসাদের থালাগুলো বেড়ে নিচ্ছি। আর দুপুরবেলা সমস্ত কিছু পরিষ্কার করবার পর আমিও একটুখানি ভোগের প্রসাদ মুখে দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। এর মধ্যেই দেখলাম মিস্টার চক্রবর্তী চলে এসেছে। তো আমি বসে পড়লাম এখন প্রসাদগুলো গুছিয়ে নেওয়ার জন্য। মিস্টার চক্রবর্তীর 2খানা মেস ধরে টোটাল 8খানা প্রসাদের প্লেট আমাকে গোছাতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ সমস্তটাই অল্প অল্প করে আমি গুছিয়ে নিচ্ছি। আর জানো তো সব বাড়িতে প্রসাদ দেওয়ার পর দেখলাম আমি যা পরিমাণ মতন রান্না করেছি সেই সমস্ত পরিমাণ একদম ঠিকঠাক হয়েছে। না কোনোটা বেশি হয়েছে না কোনোটা কম হয়েছে। সবাই অল্প অল্প করে ভোগের প্রসাদ কিন্তু পেয়েছে। আর আজকে আমার বাড়িতে জানো তো আরও একজন অতিথি আসবে। সে থাকে কলকাতায়। কলকাতা থেকে আসবে আমার বাড়িতে প্রসাদ খেতে। না না এরকমটা তো কিন্তু নয়। আসলে আমার দিদির ছেলে চেন্নাইতে এসছে এখন প্রায় 2 সপ্তাহ হলো। ও কাজের জন্যই এসছে। আর আজকে যেহেতু ঘরে জন্মাষ্টমীর পুজো দিয়েছি তাই ওকেও নিমন্ত্রণ করেছি। বলেছিলাম তুইও কাজের শেষে আমার বাড়িতে এসে ঠাকুরের প্রসাদ খেয়ে যাস। এই দেখো 3খানা প্লেটে সাজিয়ে নিয়েছি। আরও বাদবাকি প্লেটগুলোতে সাজিয়ে আলাদা করে ঢাকা দিয়ে রেখে নিলাম। এই 3টে প্লেট এখন আমরা আগে দিয়ে আসি, তারপরে একটা একটা করে আরও সবার বাড়িতে দিয়ে আসবো। এই নিয়ে নিল মিস্টার চক্রবর্তী। এইটা সবার প্রথমে দেবে আমাদের পাশের ঘরে। এই ছোট ছোট বিষয়গুলোতে জানো তো আমাদের ভীষণ ভালো লাগে। এর আগে কখনো দায়িত্ব নিয়ে এত কিছু করিনি। বাড়িতে যখন পুজো হতো তখন মা, বিয়ের পর শাশুড়ি মা, ননদরা সবাই ছিল। এই ছোট ছোট কাজগুলো তাদের সাথেই করা হতো। বিয়ের প্রথম বছর মনে আছে জন্মাষ্টমীর পরে বড় ননদের সাথে বেরিয়েছিলাম পাড়ায় সবার বাড়িতে প্রসাদ দিতে। আর আজ এখানে আমরা দুজনে নিজেদের দায়িত্ব সহকারে এখন সবার বাড়িতে প্রসাদ পৌঁছে দিচ্ছি। এই ছোট ছোট বিষয়গুলো ভীষণ ভালো লাগে। পাশের ঘরে দেওয়া হয়ে গেছে। ও একটা প্লেট নিয়েছে আর আমিও একটা প্লেট নিয়েছি। চলে যাচ্ছি এখন পাশের বাড়িতে। এই পাশের বাড়িতে একটা দেব আর উল্টো দিকের ঘরে আরও একটা প্লেট দেব। কিছুদিন আগে যে আমরা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম সেটা হচ্ছে এই বাড়িরই নিমন্ত্রণ। আমরা কিন্তু দুটো পরিবারকে চিনতামই না। ওনারাই প্রথম আমাদেরকে বিয়ের নিমন্ত্রণ করে। তারপর আমরাও ঠিক করলাম যে আমাদের ঘরে যখন জন্মাষ্টমী হবে তখন ওনাদের ঘরেও প্রসাদ দেব। দেখতেই পেলে পাশের ঘরে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর তারপর দোকানদারের বাড়িতেও প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন এসছি পেছনের বাড়িতে প্রসাদ দিয়ে দিতে। আর বাকি আছে হচ্ছে ওর 2টো মেস, ও সেখানে প্রসাদ দিয়ে আসবে। আর এই দেখো আমি ঘরে ঢুকতে ঢুকতেই দেখছি আমার দিদির ছেলে কিন্তু চলে এসছে ও আমাদের বাড়িতে। ওকেও দিয়ে দিলাম ভোগের প্রসাদ। তবে খেয়ালই ছিল না ও যখন ঢুকছে সেই সময় ভিডিওটা নিতে। ও যখন বলছে আমার খাওয়া হয়ে গেছে এবার আমি বেরাবো, তখন আমার হঠাৎ করে মনে পড়লো আরে ওর কথাই তো তোমাদেরকে বলেছিলাম আর ওকে একটু না দেখালে হয়। আর এখানে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। মিস্টার চক্রবর্তীকেও প্রসাদ দিয়ে দিয়েছি। দুজনেরই খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো এখন ওরা দুজনে মিলে গল্প করছে। তবে দিদির ছেলে এখনই চলে যাবে। ও এসছেই প্রায় 8টার পরে। ওকে আমি বলেছিলাম যে একটুখানি প্রসাদ মুখে দিয়ে যাবি, সেই কথা রাখতেই আজকে এসছে, নয়তো সেই সকালবেলা বেরিয়েছে। ও তাই বলছে শরীর আর দিচ্ছে না, মাসি আমি এখন যাই, দরকার পড়লে কালকে বিকেলবেলা আবার আমি আসবো। তো এখনই বাজে প্রায় 9:30 কাছাকাছি। তো এই যে এখনও চলে যাচ্ছে, প্রসাদ খেয়ে একটুখানি বসেছিল, এখনও চলে যাচ্ছে। তবে ওর একটা আবদার আছে জানো তো, যেদিনকে ও কলকাতায় ফিরবে মানে আর ঠিক 2-4 দিন পর, সেদিনকে ওকে একটুখানি চিলি চিকেন করে খাওয়াতে হবে। তো যাওয়ার আগে সেটাও আমাকে আর একবার রিমাইন্ডার দিয়ে গেল। এই যে এখনও চলে যাচ্ছে ওর হোটেলের জন্য। তো চলো আমিও আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই। শরীরটা বড্ড টায়ার্ড লাগছে, ঘরে একটু রেস্ট নেব। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকে এখানে শেষ করলাম। টাটা।